সারণীতে এই অধ্যায়ের নাম কি? মৌলের রাসায়নিক বন্ধন এবং পর্যায়বৃত্ত ধর্ম। আচ্ছা, তো আমরা প্রথমে শুরু করব হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম বা মেইন আজকে আমরা পড়বো পর্যায় সারণী। পর্যায় সারণীর সংজ্ঞা কে বলতে পারবা? ওই যে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ এর সমন্বয়ে ওই মৌলসমূহের ধর্মের উপর ভিত্তি করে যে সারণী, যে সারণীতে মৌলগুলারে বিন্যস্ত করা হয়েছে তারই পর্যায় সারণী বলে। আচ্ছা, পর্যায় সারণী হচ্ছে একটা লিস্ট কাইন্ড অফ, একটা টেবিল, যে টেবিলে আমরা বিভিন্ন এলিমেন্ট গুলোকে তাদের রাসায়নিক ধর্ম সেম গুলোকে একসাথে রাখছি, আর সেগুলোতে আমরা বিভিন্ন ধরনের সিমিলারিটিস দেখতে পাইছি। একই গ্রুপের ক্ষেত্রে বিভিন্ন সিমিলারিটিস দেখতে পাইছি, যার কারণে আমাদের পুরো যে 118টা মৌল আছে সবগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখা লাগে না। আমরা জাস্ট কত নম্বর গ্রুপে আছে এটার ওই যে গ্রুপটাতে আছে গ্রুপে কোন ধরনের মানে বিক্রিয়া ঘটায় বা কোন ধরনের ধর্ম দেখেন এটা জানলে আমরা যে কোনো একটা র্যান্ডম মৌল বা আমাদের সোডিয়াম কথা জিজ্ঞেস করে আমরা জানি যে এটা গ্রুপ একে থাকা সকল হচ্ছে একটা ইলেকট্রন দান করে, এরা সবাই ধাতু। তো এটার জন্য কিন্তু আমরা মানে অনেক বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ পাই পর্যায় সারণী ব্যবহার করলে। তো পর্যায় সারণী আজকে আমরা যেটা দেখি এটা হচ্ছে অতি আধুনিক পর্যায় সারণী। এই পর্যায় সারণী আসলে এরকম ছিল না। পর্যায় সারণী এক সময় 63টা মৌল নিয়ে হচ্ছে মেন্ডেলিভ তৈরি করছিলেন। তার আগেও পর্যায় সারণী ছিল। তার আগে পর্যায় সারণী গুলো ছিল হচ্ছে ভরের উপর ভিত্তি করে। এখন আমরা যেগুলো ইউজ করি এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। বর্তমানে এগুলো কিন্তু পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে না। ইলেকট্রন বিন্যাসই হচ্ছে বর্তমান পর্যায় সারণীর মূল ভিত্তি। যাই হোক, তো পর্যায় সারণী এটার আবিষ্কারে দুইজন বিজ্ঞানীর নাম খুব মানে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। একজন হচ্ছে মেন্ডেলিভ আর একজন হচ্ছে লুথার মেয়ার। তো মেন্ডেলিভ ছিলেন হচ্ছে রাশিয়ান বিজ্ঞানী আর লুথার মেয়ার ছিলেন হচ্ছে জার্মান বিজ্ঞানী। আমরা সবাই মেন্ডেলিভকে চিনলেও লুথার মেয়ারকে মোটামুটি বেশিরভাগ মানুষজনই চেনে না। এর কারণটা হচ্ছে মেন্ডেলিভ যে পর্যায় সারণীটা বানাইছিলেন তিনি হচ্ছে রাসায়নিক ধর্মের উপর পর্যায় সারণী মানে মৌলগুলোকে সাজাইছিল, আর লুথার মেয়ার বানাইছিল ভৌত ধর্মের উপর। এনার যে পর্যায় সারণীটা ছিল সেখানে মৌলগুলোকে স্থান দেওয়া হয়েছিল ভৌত ধর্মের উপর ভিত্তি করে। ভৌত ধর্ম বলতে কি বোঝাচ্ছে? ভৌত ধর্ম বলতে বোঝায় যে এটা আসলে স্টেটটা কেমন, মানে উনি সলিড গুলোকে সব একসাথে রাখছিল, লিকুইড গুলোকে একসাথে রাখছিল আর গ্যাস গুলোকে একসাথে রাখছিল। ভৌত ধর্ম মানে হচ্ছে স্টেট কেমন, অর্থাৎ কঠিন তরল বা কোন অবস্থাতে আছে এটা হচ্ছে ভৌত ধর্ম। আর মেন্ডেলিভ যে পর্যায় সারণী তৈরি করছিল ওটা ছিল রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে। একই বইতে লেখা আছে? না, বইতে লেখা নাই। মানে জানতে হবে। হ্যাঁ, এটা জানতে হবে। আচ্ছা, তো মেন্ডেলিভের যে রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে সাজানো হয়েছিল এটা পরবর্তীতে দেখা গেছে যে হ্যাঁ, রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে যদি আমরা সাজাই তাহলে পর্যায় সারণী আমাদের তৈরির যে লক্ষ্যটা, অর্থাৎ অল্প পরিশ্রমে সকল মৌলের ধর্ম এবং মৌলের
বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারবো, সেটাই রাসায়নিক ধর্মের ভিত্তিতে সাজালে এটা সম্ভব। কিন্তু ভৌত ধর্মের ভিত্তিতে সাজালে আসলে সাজানোই যায় না। দেখা যায়, মনে করো 17 নং গ্রুপের কথা যদি বলি, ক্লোরিন গ্যাস, ব্রোমিন তরল, আয়োডিন কঠিন। কারণ এটাকে যদি ভৌত ধর্মের ভিত্তিতে আমরা সাজাই, তাহলে আয়োডিন এক গ্রুপে পড়ে যাবে, ব্রোমিন আর এক গ্রুপে পড়ে যাবে, আর ক্লোরিন আর এক গ্রুপ, ক্লোরিন আর এক গ্রুপে পড়ে যাবে, যেটাতে আসলে কোনো ধরনের মানে কোনো ধর্মের ব্যাখ্যা দেওয়া আসলে সম্ভব না। যার কারণে লুথার মেয়ারের যে পর্যায় সারণীটা, এটা কখনো আলোর মুখ দেখে না। এটা আসলে খুব একটা অ্যাকসেপ্টেডও হয় নাই। অ্যাকসেপ্টেড হয়েছে মেন্ডেলিফের পর্যায় সারণী, এই জন্য মেন্ডেলিফকে বলা হয়েছে পর্যায় সারণীর জনক। আচ্ছা, তো মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টা মৌল ছিল বলতে পারবা? 63 আবিষ্কৃত আর 4টা অনাবিষ্কৃত। 63টি মৌল ছিল। আর উনি কিছু ভবিষ্যৎবাণী করছিল, যে ভবিষ্যৎবাণী পরবর্তীতে ঠিকঠাক হয়েছিল। উনি কিছু ভবিষ্যৎবাণী করছিল যে হ্যাঁ, এখানে এখানে অমুক অমুক মৌল আসবে, যাদের বৈশিষ্ট্য হবে এমন। তো আর এনার পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল বলো তো? পারমাণবিক ভর। মূল ভিত্তি ছিল হচ্ছে পারমাণবিক ভর। অর্থাৎ উনি একটার পরে আর একটা, মানে কোনটার পর কোনটা আসবে, সেটা কি করছিল হচ্ছে ভরের উপর ভিত্তি করে। অর্থাৎ যার ভর কম সে আগে, যার ভর বেশি সে পরে। এতে দেখা যায় যে 3 জোড়া মৌলের সমস্যা হয়। না আজকে আপনি টেবিল পড়াচ্ছেন না? তো ল্যাপটপ কেন? কেমন যেন একটু ব্যতিক্রম মনে হচ্ছিল তাই। আচ্ছা, 3 জোড়া মৌল বলতে পারবা কি কি 3 জোড়া মৌল? পটাশিয়াম, না আর্গন আর হচ্ছে কি জানো হয়, আর্গন আর পটাশিয়াম। আর তারপর এর তো যাই না। কত আছে? এই 3 জোড়া মৌলের সমস্যা হয়। এই 3 জোড়া মৌলের সমস্যা হওয়ার কারণ আছে। কেন? পটাশিয়ামের ভর হচ্ছে 39, আর্গনের ভর 40। যার কারণে পটাশিয়াম আর্গনের জায়গায় পটাশিয়াম চলে যাচ্ছিল, আর পটাশিয়ামের জায়গায় আর্গন চলে আসতেছিল। অর্থাৎ যেটা হচ্ছিল যে 18 নং গ্রুপের মধ্যে পটাশিয়াম চলে গেছিল, আর আর্গন চলে আসছিল হচ্ছে 1 নং গ্রুপে। বুঝছো? মানে এই প্রত্যেকটাতেই মানে ভর সংখ্যা অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে ভর এক কম বেশি হওয়ার কারণে যেখানে থাকার কথা তার পাশেরটাই চলে যাচ্ছে। তো এই 3 জোড়া মৌলকে উনি হচ্ছে কি করেন, আলাদাভাবে আর কি চিহ্নিত করেন যে এই 3 জোড়া মৌল হচ্ছে ওনার এই সূত্রটা, মানে উনি যে পর্যায় সূত্রটা ইউজ করছিল সে পর্যায় সূত্রটা মেনে চলছিল না। তো এই সমস্যাটা পরবর্তীতে ঠিক হয় যখন আমরা পারমাণবিক সংখ্যার বদলে পারমাণবিক ভরের বদলে পারমাণবিক সংখ্যা ব্যবহার করা শুরু করি। তখন এই 3টা ঝামেলা আর কি ঠিকঠাক হয়ে যায়। বুঝছো? এই 3টার যে ভর, এই ভরের কিছু ইনকনসিস্টেন্সি থাকার কারণে হচ্ছে যে গ্রুপে থাকার কথা এটা তার পাশের গ্রুপে চলে যাচ্ছিল। অর্থাৎ 18 নং গ্রুপে চলে গেছিল পটাশিয়াম, আর 1 নং গ্রুপে চলে আসছিল হচ্ছে আর্গন। বিষয়টা কি ক্লিয়ার হলো? আচ্ছা, তোমরা পর্যায় সূত্র সম্পর্কে জানো সম্ভবত। জানো পর্যায় সূত্র কি? পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অষ্টক সূত্র? নিউল্যান্ডের অষ্টক সূত্র ওইটা মানে ওই
মানে 8টা মৌলের মানে ধর্ম তার মানে অষ্টম মৌলের সাথে মিলে যায় 7টা মৌলের ধর্ম এরকম। আচ্ছা, এগুলো তো আমাদের ক্লাস 9-10 ছিল, আমাদের ইন্টারমিডিয়েট এগুলো নিয়ে খুব একটা পড়াশোনা নাই, তবে এগুলো একটু জানে রাখা ভালো। ওই অষ্টক সূত্র মানে পর্যায় সারণীতে যে মৌলগুলোকে স্থান দেওয়া হয়েছে, এগুলো পর্যায় সূত্র, অষ্টক সূত্র সহ বিভিন্ন রকম ব্যবহার করে আমরা বর্তমানে যেটা দেখি ওটা তো হচ্ছে আহ সাজানো গোছানো। তো এই সাজানো গোছানোটার পিছনে বিভিন্ন রকম সূত্র ইউজ করা হয়েছিল, অষ্টক সূত্র, তারপর এই পর্যায় সূত্র, এরকম আরো কয়েক সূত্র আর কি ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের আর কি এখন দরকার পড়বে না বা কখনোই দরকার পড়বে না। আসলে আমরা এখন শিখবো ইলেকট্রন বিন্যাস। যদি আমরা বিন্যাস করে আসি, আমরা আসলে এখন ইলেকট্রন বিন্যাস শিখবো না, আমরা এখন ইলেকট্রন বিন্যাস অনুযায়ী পর্যায় সারণীতে মৌলসমূহকে যে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে ওগুলো শিখবো। মৌলসমূহকে তোমরা জানো মোট 4টা ব্লকের মৌল আছে, কি কি বলো তো? এসপিডিএফ, এসপিডিএফ অর্থাৎ শেষ ইলেকট্রনটা কোথায় যাচ্ছে তার উপর নির্ভর করে আমরা মৌলসমূহকে 4টি ব্লকে ভাগ করি। তো এরা যথাক্রমে এস ব্লক, ডি ব্লক, ডি ব্লক। এস ব্লক মৌল কয়টা জানো? 14টা, হ্যাঁ ডি 14টা, ব্লক, 36, ডি, 41, এফ। 27। 27। আচ্ছা, এই কয়টা কিন্তু মুখস্থ রাখতে হবে। তো আমরা প্রথমে আসি এস ব্লক মৌল। এস ব্লক মৌল চিনবো কিভাবে? সিম্পলি আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করলে মনে করো আমরা একটা এস ব্লক মৌল সোডিয়াম নিলাম, ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে শেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করছে। তো এই শেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করার কারণে এটা একটা এস ব্লক মৌল হবে। পি ব্লকের ক্ষেত্রেও সেম, শেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করবে। আমরা ডি ব্লক নিয়ে একটু আলোচনা করব, কেননা ডি ব্লক একটা স্পেশাল ব্লক, এটাতে আমাদের বিভিন্ন রকম পড়াশোনা আছে। স্ক্যান্ডেনিয়াম এর ভর কত বলো তো? 45। আচ্ছা, তো আমরা যদি স্ক্যান্ডেনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখতে পারবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d1। দেখো এটাতে শেষ যে ইলেকট্রনটা এটা ডি অরবিটালে প্রবেশ করছে। তোমাদের মনে হতে পারে যে ভাই এখানে তো শেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করছে। আমি এটা এইভাবে লিখছি এর কারণে তোমাদের এরকম মনে হচ্ছে, আসলে সি অ্যালয়েজ আগে 4s2 তে গেছে, তারপর 3d1 এ আসছে। তো শেষ ইলেকট্রনটা এসে সেই ডি অরবিটালে প্রবেশ করবে, এজন্য এটাকে আমরা হচ্ছে ডি ব্লক মৌল বলবো। তো ডি ব্লক মৌলের সাধারণ একটা ইলেকট্রন বিন্যাস আছে, অর্থাৎ এটা প্রায় সবাই সেম ইলেকট্রন কনফিগারেশন মেনে চলে, ওটা আমাদের একটু মুখস্থ করা দরকার। সাধারণ ইলেকট্রন বিন্যাস জানা আছে তোমাদের? NS 1 বা 2 3D মানে n-1d 1 থেকে 9 বা 1 থেকে 10 না 1 থেকে 9 আচ্ছা, n-1d 1 থেকে 10 আর ns 1 থেকে 2। বুঝা গেছে? অর্থাৎ ডি অরবিটালে একটার থেকে 10টা যে কোনো পরিমাণে ইলেকট্রন থাকবে এবং ns এ একটা অথবা দুইটা ইলেকট্রন থাকবে। যাই হোক, ডি ব্লকের মধ্যে একটা স্পেশাল পার্ট আছে যেটার নাম হচ্ছে অবস্থান্তর মৌল বা ট্রানজিশনাল এলিমেন্ট।
ট্রানজিশনাল এলিমেন্ট নিয়ে আমাদের অনেক পড়াশোনা আছে, শুরু করি। অবস্থান্তর মৌলতে আসি। অবস্থান্তর মৌল হতে গেলে তোমার যে কোনো একটা ডি অরবিটালের মৌল নিতে হবে, অর্থাৎ অবস্থান্তর মৌল হতে গেলে অবশ্যই সেটাকে আগে ডি ব্লক মৌল হতে হবে। ঠিক আছে, এরপর তুমি সেই ডি ব্লক মৌলের একটা সুস্থিত আয়ন নিবা। এখন সুস্থিত আয়ন কিভাবে চিনবা? আমরা প্রকৃতিতে যে আয়নগুলো দেখতে পাই সেগুলোই হচ্ছে সুস্থিত আয়ন, অর্থাৎ আমরা প্রকৃতিতে Fe2+ Fe3+ দুইটা দেখতে পাই, দুটাই সুস্থিত আয়ন। তো সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ 1 থেকে 9 থাকে, তাহলে উক্ত মৌলকে আমরা অবস্থান্তর মৌল বলি। অবস্থান্তর মৌলের সংজ্ঞা হচ্ছে যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাকে অবস্থান্তর মৌল বলে। ক্লিয়ার হলো? তো অবস্থান্তর মৌলতে যদি n-1d শূন্য এবং n-1d 10 থাকে, দুইটার ক্ষেত্রে এটা কিন্তু আংশিক পূর্ণ না, একটা থাকে অপূর্ণ আর একটা থাকে পরিপূর্ণ। তো এই দুই ধরনের কনফিগারেশন যদি আমরা পাই, এই দুই ক্ষেত্রে কিন্তু অবস্থান্তর মৌলের যে শর্ত সেটা ফুলফিল হবে না, সুতরাং এটা অবস্থান্তর মৌল হবে না। ঠিক আছে? আচ্ছা, স্ক্যান্ডিনিয়াম কি অবস্থান্তর মৌল নাকি? না। না। স্ক্যান্ডিনিয়াম দেখে মনে হতে পারে অবস্থান্তর মৌল, কিন্তু ইলেকট্রন বিন্যাস করে তুমি একদম লাস্টে এসে দেখবা যে এখানে হচ্ছে 4s2 আছে এবং 3d1 আছে। তোমাদের মনে হতে পারে ভাই এখান থেকে হয়তো দুইটা ইলেকট্রন বের হয়ে যাবে, তৈরি হয়ে যাবে হচ্ছে 4s থাকবে না, 3d1। এটা অবস্থান্তর মৌলের সূত্র মানে, কিন্তু আসলে স্ক্যান্ডিনিয়াম 2+ তৈরি হয় না, স্ক্যান্ডিনিয়াম 3+ তৈরি হয়। অর্থাৎ এখানে 3d এর যে ইলেকট্রনটা ওটা থাকে 0, তার কারণে এটা কোনো অবস্থান্তর মৌল হয় না। সেটা কি ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে অবস্থান্তর মৌল হয় এরকম কেউ কি আমরা দেখি? যেমন আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাসটা একটু করে দেখি। তো এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখবো 1s2 2s2 2p3 3s2 এখানে আমরা জানি যে আয়রনের দুইটা স্থিতিশীল আয়ন আছে, তাহলে আমরা দেখছি যে এরা হচ্ছে আয়রন একটা ডি অরবিটাল, মানে সরি ডি ব্লক মৌল। এখন এর সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে যে ডি ব্লক আংশিক পূর্ণ থাকে কিনা। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখি 1s2 2s2 2p6 3s2 সবসময় মাথায় রাখবা ইলেকট্রন ঢোকার সময় আহ্বান নীতি মেনে চলে, কিন্তু ইলেকট্রন বেরোনোর সময় সর্বশেষ শক্তি স্তর থেকে আগে বেরোয়। এখানে বেরোনোর সময় এরা কোনো আহ্বান নীতি মেনে চলে না। বুঝা গেছে? অর্থাৎ এখানে শেষ ইলেকট্রনটা ঢুকছে হচ্ছে 3d6 এ, কিন্তু ইলেকট্রন বেরোনোর সময় আগে 4s0 থেকে বেরোয় যাবে, সরি 4s2 থেকে বেরোয় যাবে। সবচেয়ে বাইরের স্তর থেকে আগে বেরোবে। হ্যাঁ, সবচেয়ে বাইরের স্তর থেকে আগে বেরোবে। হ্যাঁ, ইলেকট্রন ঢোকার সময় হচ্ছে আহ্বান নীতি অনুসারে আস্তে আস্তে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ শক্তি স্তরের দিকে যায়, কিন্তু ইলেকট্রন যখন বেরোবে তখন সবচেয়ে শেষ টপমোস্ট আউটার শেল যেটা আছে সেই আউটার শেল থেকে বেরোবে। এক্ষেত্রে এখানে হচ্ছে 4s2, এখান থেকে সবার আগে বেরোবে। এরপরে বেরোবে 3d, দেন 3d শেষ হয়ে গেলে 3p থেকে বেরোবে।
কি আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো? কমাকে মাঝে মাঝে আসে যে জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কেন, ব্যাখ্যা করো। আয়রন একটা অবস্থান্তর মৌল হবে কিনা ব্যাখ্যা করো। এক্ষেত্রে তোমরা সর্বপ্রথম আগে অবস্থান্তর মৌলের সংজ্ঞা দিবা, দেন ইলেকট্রন বিন্যাস করে দেখাবা। তো অবস্থান্তর মৌল নিয়ে আমরা এত কথা বলতেছি, এর কারণ আছে। কারণ অবস্থান্তর মৌল কিছু এক্সেপশনাল ধর্ম দেখায়, যে ধর্ম অন্যরা দেখায় না। ধর্মগুলোর মধ্যে একদম প্রথমে হচ্ছে কখনো 2, 3, 4, 5, 6 ইচ্ছা মতো এরা ইউজ করতে পারে। তাহলে পরিবর্তনশীল যোগ্যতা প্রদর্শন, এই পরিবর্তনশীল যোগ্যতা প্রদর্শন কি সমযোজী বন্ধনের ক্ষেত্রে শুধু? না, এখানে ডি ব্লক যারা সবাই ধাতু, এরা তো সমযোজী বন্ধন তৈরি করে না। না, পরিবর্তনশীল যোগ্যতা মানে মনে করো এরা কখনো আয়রন 2+ তৈরি করতে পারে, আয়রন 3+ তৈরি করতে পারে। আবার তুমি যদি ম্যাঙ্গানিজের কথা বলো, ম্যাঙ্গানিজ 2+ তৈরি করে, ম্যাঙ্গানিজ 3+ তৈরি করে, ম্যাঙ্গানিজ 5+ তৈরি করে, ম্যাঙ্গানিজ 7+ তৈরি করে। এই যে এরা অসংখ্য রকম মানে অসংখ্য পরিমাণের যোজ্যতা বা যোজনী প্রদর্শন করতে পারে। এটাকে আমরা বলতেছি পরিবর্তনশীল যোজ্যতা। সাধারণত আমরা কি জানি, ক্লোরিনের যোজনী কত? 1। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- এ পরিণত হয়। কিন্তু অবস্থান্তর মৌল যারা আছে এরা একই সাথে 2-3টা আয়ন তৈরি করতে পারে। অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি অক্সিজেন 2- তৈরি করে জেনারেলি। এছাড়া কিন্তু এরা অন্য কোনো যোজ্যতা দেখায় না, তাই তো? যোজ্যতা কি তুমি জানো? অক্সিজেনের যোজ্যতা অন্য কেউ দেখছো কখনো? না, জি ভাইয়া বুঝি নাই। অক্সিজেনের যোজ্যতা O2 সবসময় এটা তৈরি করে। এছাড়া আর কি তৈরি করে ওই যে অক্সিজেন? H2O2 পারক্সাইড। আচ্ছা, অক্সিজেনের যোজ্যতা জেনারেল অক্সিজেন সাধারণত 2- তৈরি করে। এছাড়া অক্সিজেন -1 তৈরি করতে পারে, অক্সিজেন পারক্সাইড। ওটা তো ডোজ না, ওটা তো ডোজ মানে এই যে জারণ সংখ্যা। হ্যাঁ, তো ওইখানে অক্সিজেনের যোজনী তখন কত থাকে? পারক্সাইডে তো যোজনী 2ই থাকে, ওই 2টা হাতিতে থাকে, কিন্তু সুপার অক্সাইডে তো বোঝা যায় না। আচ্ছা, সুপার অক্সাইডের কথা বললাম। এখানে অক্সিজেনের যোজনী কত? যোজনী করতে পারি না, তবে জারণ সংখ্যা -1। যোজনী এই যে এটা যোজনী এটার ঘাড়ে, এটা যোজনী এটার ঘাড়ে। যাই হোক, যোজনী জারণ সংখ্যা যেটা দিয়ে বোঝো, অর্থাৎ এরা একাধিক জারণ অবস্থা দেখাতে পারে, একাধিক আয়ন তৈরি করতে পারে, যেটা অন্য মৌল সাধারণত পারে না। অক্সিজেন এক্ষেত্রে একটু ব্যতিক্রম, কারণ অক্সিজেন হচ্ছে আমরা জানি সুপার অক্সাইড এবং পারক্সাইড দুটাই তৈরি করতে পারে, সাধারণ অক্সাইড তৈরি করতে পারে। যাই হোক, নেক্সটে যাই। এরা জটিল যৌগ তৈরি করতে পারে। তোমরা জটিল যৌগের সাথে নিশ্চয়ই পরিচিত। এরা যত ধরনের ধর্ম দেখাচ্ছে, এই পরিবর্তনশীল যোজ্যতা, জটিল যৌগ, সব হচ্ছে এর ফাঁকা ডি অরবিটালের কারণে। তারপর এরা রঙিন যৌগ তৈরি করে। এটাও আমরা যখন পরবর্তীতে ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়বো, তখন আমরা শিখবো যে এটাতেও ফাঁকা ডি অরবিটালের হাত আছে। এরা প্রভাবক রূপে কাজ করে। এরা প্রভাবক রূপে কাজ করেও ফাঁকা ডি অরবিটালের জন্য। এরা প্যারাচুম্বক ধর্ম প্রদর্শন করে।
প্যারাচুম্বক মানে হচ্ছে এরা চুম্বক দ্বারা আকর্ষিত হয়। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আমরা একটু প্যারাচুম্বকের বেশি পড়ে আসি। প্যারাচুম্বক আর ডায়াচুম্বক দুইটা বিপরীত জিনিস। প্যারাচুম্বক মানে হচ্ছে, মনে করো কোন একটা প্যারাচুম্বক তুমি এখানে রাখলে এবং এর সামনের থেকে কিছু পরিমাণে বলরেখা, তড়িৎ বলরেখা বা ফ্লাস্ক এর সামনের দিয়ে মনে করো অতিক্রম করতেছে। তো দেখা যাবে যে এই প্যারাচুম্বক যারা আছে এরা এই বলরেখাগুলোকে নিজের দিকে টেনে তারপর এটাকে পাস করায় দিবে, আকর্ষিত করে, এরা ডিফ্লেক্ট করে দিবে। মানে আকর্ষিত করে। হ্যাঁ, ওই ফ্লাস্ক কি বললেন ফ্লাস্কের কথা? ফ্লাস্ক আরে তুমি বলতে গেছো। ফ্লাস্ক চিনো না? চায়ের ফ্লাস্ক তো চিনি। বলরেখা। ও বলরেখা মানে ফ্লাস্ক। ও বলরেখা ফ্লাস্ক একই জিনিস, পার্থক্য নাই। যাই হোক, তো তড়িৎ বলরেখা যখন বা চুম্বক বলরেখা যাই বলো না কেন, যখন একটা প্যারাচুম্বকের কাছাকাছি দিয়ে পাস করে তখন এটা দ্বারা আকর্ষিত হয়ে এরা কাছাকাছি চলে আসে, দেন আবার আগের জায়গায় চলে যায়। যার কারণে এরা হচ্ছে চুম্বক ক্ষেত্রে আকর্ষিত হয়। প্যারাচুম্বক যেটা, এটাকে হচ্ছে আমরা মৃদু আকর্ষী বলতে পারি। এছাড়া এর বিপরীত যেটা আছে এটার নাম হচ্ছে ডায়াচুম্বক। ডায়াচুম্বক হচ্ছে এরা যে চৌম্বক ক্ষেত্র আছে সেই চৌম্বক ক্ষেত্রকে এরা বিকর্ষণ করে দিবে। তো মনে করো আমরা একটা ডায়াচুম্বক রাখছি, তড়িৎ বলরেখা যদি আসে, তড়িৎ বলরেখা এইভাবে বিকর্ষণ করে দূরে সরায় দিবে। ভাইয়া, ওই যে রাদারফোর্ডের যে পরীক্ষাটা ছিল, তো ওইখানে থেকে আমরা বলতে পারি এরকম যে এসের ইলেকট্রনকে যেমন করে বিকর্ষণ করছে নিউক্লিয়াস, তেমন দেখো রাদারফোর্ডের সাথে এখানে আসলে কোনো কিছুরই সম্পর্ক নয়। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা 2 অধ্যায়ে মনে হয় হুন্ডের নীতিটিতে পড়ে আসছি, তাই না? হ্যাঁ তো যদি বিজোড় সংখ্যক ইলেকট্রন বেশি পরিমাণে থাকে ডি অরবিটালে বা এস অরবিটাল, পি অরবিটাল, যেখানে হোক, বিজোড় সংখ্যক ইলেকট্রন যদি বেশি পরিমাণে থাকে তো তখন এরা হচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, তখন এরা হয় হচ্ছে প্যারাচুম্বক। আর যখন এরা জোড়বদ্ধ থাকে তখন যদি তুমি কোনো একটা চৌম্বক ক্ষেত্রে এদের নিয়ে আসো তখন এরা বিকর্ষণ করে দূরে সরায় দেয়। এখানে রাদারফোর্ডের সাথে কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার হলো বিষয়টা? আর আমরা যেহেতু ই যৌগের কথা বলতেছি আর কি, অবস্থান্তর মৌলের কথা বলতেছি, অবস্থান্তর মৌলে কিন্তু আমরা বলেই রাখছি যে ডি কখনো পরিপূর্ণ হবে না। তো আমরা যদি আয়রনের চিন্তাটাই করি, আয়রনের ঘরগুলো বাড়ায় দিই। আয়রনের ক্ষেত্রে T6 থাকে হচ্ছে Fe2+। আমরা ইলেকট্রন বিন্যাস করলে দেখবো এখানে 1 2 3 4 5 6, দেখো 1 2 3 4 চারটা জোড় ইলেকট্রন আছে।
যেহেতু এখানে বিজোড় ইলেকট্রনের সংখ্যা বেশি, এরা বেশি আকর্ষিত হবে। এছাড়া আয়রন 3+ যখন হবে, 3+ হলে এখান থেকে একটা ইলেকট্রন সরে যাবে, তখন হবে 5টা বিজোড় ইলেকট্রন, তখন আরো বেশি পরিমাণে আকর্ষিত হবে। সেটা কি ক্লিয়ার হলো যে বিজোড় ইলেকট্রনের উপর নির্ভর করে কত বেশি পরিমাণে আকর্ষিত বা বিকর্ষিত হবে। হ্যাঁ এখানে রাদারফোর্ডের সাথে আসলে কোনো রাদারফোর্ড এক জিনিস, আমরা কাজ করতেছি আর এক জিনিস। রাদারফোর্ড ইভেন্ট এখানে আর কি প্রযোজ্য নয়। রাদারফোর্ড প্রযোজ্য কার জন্য বলতো? শুধুমাত্র হাইড্রোজেন, লিথিয়াম, বিশেষ এক পরমাণু ইলেকট্রন 2+ এদের জন্য হচ্ছে লিথিয়াম মনে হয় 2+, হিলিয়াম প্লাস, এদের জন্য শুধুমাত্র মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্যই রাদারফোর্ড প্রযোজ্য। অন্য কারো ক্ষেত্রে রাদারফোর্ড কিছুই ব্যাখ্যা দিতে পারে না। তবে একটা ধারণা আমাদের দিতে পারে যে ইলেকট্রনগুলো কিভাবে কি করবে। আচ্ছা, তো আমাদের আরো একটা ম্যাগনেটিক এই সম্পর্কে জানার দরকার, সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক হচ্ছে প্যারাম্যাগনেটিকের মধ্যে যাদের বিজোড় ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি, যারা অনেক বেশি পরিমাণে আকর্ষিত হয়, তাদের বলা হয় হচ্ছে ফেরোম্যাগনেটিক। তো ফেরোম্যাগনেটিকের মধ্যে আছে আয়রন, কোবাল্ট এবং নিকেল। মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? অর্থাৎ এরা একই সাথে প্যারাম্যাগনেটিক, কিন্তু অনেক বেশি পরিমাণে আকর্ষিত হয় এরা, যার কারণে এদের ফেরোম্যাগনেটিক বলা হয়। ক্লিয়ার হলো? আচ্ছা, এখন তোমাদের পর্যায় সারণী কতখানি মুখস্থ আছে? 36। প্রথম 36টা আছে আর 5টা 6টা এক্সট্রা আছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের আসলে ওই হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম ওইভাবে না, আমাদের এখন মুখস্থ করার দরকার হচ্ছে গ্রুপ বরাবর। গ্রুপ বরাবর মুখস্থ আছে? আছে। আচ্ছা, যদি কারো মুখস্থ না থাকে মুখস্থ করে ফেলতে হবে। অর্থাৎ 1 নং গ্রুপ, 2 নং গ্রুপ, 3 নং গ্রুপ, 1 নং গ্রুপ, 2 নং গ্রুপ, 13 নম্বর, 14, 15, 16, 17 এবং 18, একদম গ্রুপের উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। কেননা এই অধ্যায়ে যখন কোশ্চেন আসে তখন আমাদের বলে দেয়, মনে করো এরকম একটা করে হচ্ছে হাইড্রোজেন, এখানে এ দিয়ে বললো এ ইজ ইকুয়াল টু সামথিং, আর এর পরিচয় আমাদের মনে করো এরকম ভাবে উল্লেখ করে দেব। এখানে মনে করো সি ডি ই, তো আমাদের জিজ্ঞেস করলো এ এবং ই এদের মধ্যে আকারের কম্পারিজন ব্যাখ্যা করো। তখন আমাদের বুঝতে হবে যে এটা আসলে কিভাবে বের করব। ঠিক আছে? তোরা মুখস্থ আছে এই পুরো এটা? প্রতুপ নেই, মুখস্থ করে নিবা না? না, গ্রুপ সহ নেই। আচ্ছা, গ্রুপ সহ মুখস্থ করে নিতে হবে। তোমাদের যদি ইসের দরকার পড়ে, কি ছন্দের দরকার পড়ে, আমি একটা ছন্দ আর কি ইউজ করতাম। আলাদা আলাদা ছন্দ আছে তোমাদের, আমি যত জানি প্রায় ক্লাস 9 প্রত্যেক সারি ছন্দ দিয়ে পড়াই। ছন্দ দিয়ে পড়ো, যেভাবে পড়ো। 1 নং গ্রুপের প্রায় সমস্ত মৌল আমাদের মুখস্থ রাখা লাগবে, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিলিয়াম, ফ্রান্সিয়াম, এই পুরোটা ধরে আমাদের হচ্ছে গ্রুপ 1 মুখস্থ করতে হবে। তো আমি কিছু সূত্র ইউজ করতাম, যেমন আমাদের 1 নং গ্রুপেরই ছিল হালিনাকে, রুবি সাজাবে, ফ্রান্সে। তো তোমাদের যদি সূত্র দিয়ে মুখস্থ করতে সুবিধা হয় তাহলে সূত্র দিয়ে করো, আর যদি সূত্র দিয়ে মুখস্থ করে মানে আগে তোমাদের কোনো সূত্র থাকে তাহলে তো আরো ভালো। তবে এই অধ্যায়ের পর্যায় সারণী মুখস্থ করা ছাড়া আমরা সামনে আর এক পাও বাড়াতে পারবো না। ঠিক আছে? বাকি সবার সেম কথা, যে হচ্ছে আগে তোমাদের এটা মুখস্থ করতে হবে,
পর্যায় সারণীর উপর থেকে নিচ পর্যন্ত। আর হচ্ছে কিছু পরমাণুর ভর মুখস্থ করবা, বুঝছো? যেমন স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, কপার, জিঙ্ক। জিঙ্কের পর হচ্ছে আর্সেনিক, আয়োডিন আর্সেনিকের পরে সেলেনিয়াম, সেলেনিয়াম, ব্রোমিন পর্যন্ত মুখস্থ করে ফেলবা ভর। বিশেষ করে তোমরা দেখছো ক্রোমিয়াম মাঝে মাঝে চলে আসে, আর অসমিয়ামের কয়েকটা জিনিস। তোমরা একটা কাজ করো, নতুন বইটা একটু বের করো, আমি কয়েকটা দাগায় দিই, ওগুলোর পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা মুখস্থ করে। ঠিক আছে রাকিব, নতুন বইটা দে তো, ফার্স্ট পেপার। দেখো পর্যায় সারণীতে বিরল মৃত্তিকা মৌল বা হচ্ছে ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস, এগুলো একদম ভালো মতো কত থেকে শুরু হয়েছে এবং কত থেকে কত পর্যন্ত, ল্যান্থানাইট কত নং পর্যায়ে, অ্যাক্টিনাইট কত নং পর্যায়ে, এগুলো ভালো মতো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এছাড়া কয়েকটার পারমাণবিক সংখ্যা মুখস্থ করবা, কেননা তোমরা যদি 2 অধ্যায় বা 3 অধ্যায় কোশ্চেন ব্যাংক দেখো, মাঝে মাঝে দেখবা যে 84 নম্বর মৌল, 85 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখো। তো এরকম মাঝে মাঝেই আসে, তো ওই যে মৌলগুলো আসে আমরা ওইগুলো একটু মুখস্থ করে ফেলবো। যেমন হচ্ছে টাংস্টেন, তারপর অসমিয়াম হচ্ছে সবচেয়ে ঘন ধাতু, ঠিক আছে? মাঝে মাঝে এটাকে সবচেয়ে ভারী ধাতুও বলে। পর্যায় সারণীতে চলে আসো একদম। 263 পৃষ্ঠা। আচ্ছা 263 পৃষ্ঠা লাগবে না, প্রথমেই তো আছে বইয়ের প্রথম পেজ। ও অসমিয়াম 76 রেডি। অসমিয়াম, টাংস্টেন, প্লাটিনাম, গোল্ড, মার্কারি, ক্যাডমিয়াম, সিলভার। এই যে কয়টা মানে এগুলার সব মুখস্থ করতে হবে নাকি? হ্যাঁ, এগুলো যতগুলো দাগায় দিচ্ছি প্রত্যেকটাই কোনো না কোনো ইসে আসছে, কোনো না কোনো পরীক্ষা। আবার একটু বলেন, আমি বের করতে পারছিলাম না, আবার একটু বলেন। আচ্ছা, টাংস্টেন, অসমিয়াম, প্লাটিনাম, গোল্ড, মার্কারি। ও এই কয়টা, লেড লাগবে না? তারপর হচ্ছে এর উপরে ক্যাডমিয়াম, সিলভার, এসএন বা টিন, আর্সেনিক কই? লেড লেড, আর্সেনিক হচ্ছে গ্যালিয়াম, মানে সিলিকনের একদম কর্ণ বরাবর। পাইছি। তারপর আছে লেড, পোলোনিয়াম, 108 নম্বর মৌল হ্যাসিয়াম, আইছি, ওরে বাবা, বেরিয়াম 56, 108। বেরিয়াম। তারপর 61 নম্বর মৌল ল্যান্থানাইটস, এসে দেখো প্রমিথিয়া। তো করতে পারি না মনে রাখবো। তারপর হচ্ছে থোরিয়াম 90, হ্যাঁ এটা এলিবাল। ইউরেনিয়াম 92, এই থোরিয়াম কই? নেপচুনিয়াম 90 ও নিচে। নেপচুনিয়াম 93, ইউরেনিয়াম 92। নেপচুনও লাগবে বাবা। কঠিন লেভেলের মুখস্থ করতে হবে ভাই এই কি মুখস্থ করবে? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস
না পারমাণবিক সংখ্যা। ও তাই কম। পারমাণবিক সংখ্যা জানলে তো ইলেকট্রন পাওয়া যাবে, পারমাণবিক সংখ্যা না জানলে পারমাণবিক সংখ্যা পারলে তুমি ইলেকট্রন বিন্যাস এমনিতেই পারবা। না আবার ব্যতিক্রম আছে না, কেমিস্ট্রিতে ব্যতিক্রম। না ব্যতিক্রম আছে তো শুধুমাত্র হচ্ছে কপার এবং জিঙ্কে। ওই ল্যান্থানাইডও কপার আছে। আর সরি কপার আর জিঙ্ক না, কপার আর ক্রোমিয়াম ছাড়া তো আর ব্যতিক্রম নাই। আচ্ছা যাই হোক, তোমরা যদি মানে 3 অধ্যায়ের প্রথমে আসো তাহলে দেখতে পারবা যে পর্যায় সারণী নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা আছে। আধুনিক পর্যায় সূত্র এটা একটু মনে রাখবা। আমার যতদূর মনে পড়ে সিটি কলেজ যখন আমি প্রথম পরীক্ষা দিতে গেছিলাম সেবার আসছিল আধুনিক পর্যায় সূত্র। মানে এতে এসএসসি। হ্যাঁ এটা কিন্তু এটা স্কিপ করে চলে গেছিলাম, ওটা ছিলাম ইন্টারমিডিয়েটে আসবে না ক্লাস 19 আর এরপরে যে আউটবাল নীতি অনুসারে 1:2:2 এই যে সিরিজটা আছে তোমরা এইটা মুখস্থ করে উঠছো। তোমরা যতই বলো না কেন ই মুখস্থ থাকলে পারে যাব, পারমাণবিক সংখ্যা মুখস্থ থাকলে পারে যাব, তোমরা পারবা না। যখন এই 45 পর্যন্ত চলে যাবে তারপরে তোমরা কনফিউজড হয়ে যাবে যে এরপরে ওই তুমি চার্ট আছে, চার্টটা আইকি নেব। হ্যাঁ এখন চার্ট যদি তুমি ইসের মধ্যে কুয়েটের পরীক্ষার হলে যে যদি আঁকার মতো মানসিক প্রেশার সামলাতে পারো তাহলে সমস্যা নেই, তা না হলে মুখস্থ করে নিয়ে চলে যাবে। এখন তুমি যতক্ষণে বসে আঁকাবো ততক্ষণে তোমার আশেপাশে বলা বাইনারিটা শেষ করে পরেরটাই চলে যাবে। তো এটা একটু কষ্ট হলেও যে 1:2:2 এই যে ক্রমটা আছে, ক্রমটা অ্যাটলিস্ট হচ্ছে 7s পর্যন্ত মুখস্থ করে রাখো। 7s এর মধ্যে আশা করি যে 118টা ই করা যায়। কোন জায়গায় এই ক্রম? আরে শুরুতে 64। ও আচ্ছা পর্যায় সারণী আছে কয়টা বলো তো? সারণী মানে কি? সারণী তো কিসের সারণী? পর্যায় সারণীতে আর কি পর্যায় আছে কয়টা? 60টা। চারটা, আর গ্রুপ 18টা। 18টা। আচ্ছা দেখো এর পরের পেজে যদি যে দেখো এস ব্লক চেনার উপায় হচ্ছে পর্যায় সারণীতে তোমাদের মানে সবচেয়ে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে মৌল চিনতে কষ্ট হবে, কোথায় মানে কোন মৌলর কথা বলতেছে এটা বুঝতে অসুবিধা হবে। এটা বোঝার জন্য মানে এই পর্যায় সারণীর গঠনটা কেমন এটা একটু মাথার মধ্যে ই করে রাখবা। পরের পেজে দেখো পর্যায় সারণীর একটা গঠন দেয়া আছে। উপরে একদম সর্বপ্রথম একটি সিংহের মতো যদি থাকে তাহলে বুঝে নিবা যে ওটা সিএস ব্লক, এবং এই পাশে পর্যায় সারণীর একদম ডান পাশে যেটা মানে দুই পাশের থেকে দুইটা উঁচু ই থাকলেই বুঝে নিতে হবে যে এটা বাম পাশে থাকলে 1 নং এবং যদি ডান পাশে থাকে তাহলে 18 নং গ্রুপ। আচ্ছা যাই হোক, বি ব্লকে এখানে অনেকগুলো মৌলের কথা লেখা আছে যেগুলো নতুন আবিষ্কৃত হয়েছে, এগুলো যদি মনে রাখতে পারো তাহলে ভালো হয়। ওরে বাবা, মানে কোনো আর কি জোর জবরদস্তি নাই, জাস্ট একটু পড়ে দেখো যে কি কি মৌল নতুন আবিষ্কার করা হয়েছে। আর সাধারণ ইলেকট্রন বিন্যাসটা মনে রাখতে হবে, সাধারণ ইলেকট্রন বিন্যাস পর নিচে দেওয়া আছে। আর এরপর ডি ব্লক মৌলের সব পড়বা। ডি ব্লক মৌলের এই যে বৈশিষ্ট্যগুলো টানা মুক্ত রাখতে হবে, সরি অবস্থান মৌলের বৈশিষ্ট্যগুলো। ব্লক মৌল, আচ্ছা আমরা যে অবস্থান্তর মৌল পড়তেছি না, এই অবস্থান্তর মৌলের মতো এফ ব্লকেও যখন এফ ব্লক আংশিক পূর্ণ থাকে তখন এফ ব্লকেও এক মানে কিছু বৈশিষ্ট্য দেখা যায়। এই সকল যে মৌলগুলো পাওয়া যায় এগুলোর নাম হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্ট। ঠিক আছে,
এটা একটু মুখস্থ রাখবা, ইনার ট্রানজিশন এলিমেন্ট বা অন্তঃঅবস্থান্তর মৌল কাকে বলে। এ ব্লক মৌল টোটাল হচ্ছে 27টা, মুখস্থ রাখবা। এই পর্যন্ত। তাহলে তোমাদের পরবর্তী দিন পড়া থাকবে পুরো পর্যায় সারণীর উপর থেকে নিচ পর্যন্ত সব টানা মুখস্থ। আচ্ছা, আর আমি ডি ব্লকের কথা বলতে যে ভুলে গেছি, স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত ভর সহ মুখস্থ করবা, এবং ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত এখানেও যদি মানে ক্যাডমিয়ামের ভর আর সিলভারের ভর এই দুইটা অবশ্যই তোমার মুখস্থ রাখতে হবে। আর বাদ বাকিগুলো একটু মুখস্থ রাখো। এগুলো হচ্ছে মানে কি বলে ডি ব্লক